স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদের পর্যালোচনামূলক ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জহুরুল আলম। আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, স্টুডিও আলোচনা আগে আজকের দিনের জাতীয় দৈনিকগুলো প্রধান শিরোনামগুলো একটু দেখে নিই। দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, গরমে ক্ষতি 21,000 কোটি টাকা। এটি বিশ্বব্যাংকের একটি গবেষণা প্রতিবেদন গতকাল প্রকাশ হয়েছে। গরমে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতির ফলে গত বছর দেশের মানুষের 25 কোটি কর্মদিবস নষ্ট হয়েছে। এছাড়া এলডিসি উত্তরণ, বাংলাদেশকে জাতিসংঘের চিঠি, অক্টোবরে জানাতে হবে উত্তরণের প্রস্তুতি। এছাড়া গাজাতে যে আবারও যে ধ্বংসযজ্ঞ শুরু করেছে ইসরায়েল, সেই নিয়ে একটি প্রতিবেদন আছে। গাজা নগরীতে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলের আগ্রাসন, ইসরায়েল গাজায় জাতিগত নিধন চালাচ্ছে বলে প্রথমবারের মতো জাতিসংঘের তদন্ত উঠে এসেছে। এছাড়া দেশের রাজনীতি নিয়ে একটি প্রতিবেদন আছে। অভিন্ন কর্মসূচি দিল আরও 3টি দল। কাল ঢাকায় 7 দলের বিক্ষোভ। বিএনপি নির্বাচনমুখী কর্মসূচিতে যাবে, স্থায়ী কমিটির সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম, এনএসআইয়ের 3 কর্মকর্তা বিদেশে পালিয়েছেন। বদরুল আহমেদ এবং আমিনুল হক পলাশকে দিয়ে একটি ছবি সহ প্রতিবেদন আছে। জাতিসংঘের তদন্ত প্রতিবেদন, গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। এছাড়া যথারীতি সম্পাদক মাহমুদুর রহমানের বিশ্ববিদ্যালয়ের তরুণদের জাতির জন্য বার্তা একটি মন্তব্য প্রতিবেদন আছে দৈনিক আমার দেশে। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, খুলছে না জুলাই সনদের জট। অর্থাৎ এই যে জুলাই সনদের যে ঐক্যমত্যের জায়গাটা, এই নিয়ে প্রতিবেদন। আগামীকাল জামাত সহ কয়েকটি দলের আন্দোলন শুরু, সমঝোতায় পৌঁছতে ঐক্যমত্য কমিশনের শেষ চেষ্টা। আজ আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ। নতুন দাবিতে নির্বাচন বাধাগ্রস্তের সন্দেহে অনেকের, কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলছেন। এছাড়া প্রধান উপদেষ্টা গতকাল ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছিলেন, এই নিয়ে একটি প্রতিবেদন আছে। ধর্ম ও মতের পার্থক্যের কারণে রাষ্ট্র কাউকে বঞ্চিত করতে পারে না বলেছেন তিনি। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, জ্বলছে গাজা, মরছে মানুষ। গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল, জাতিসংঘ এই প্রথমবারের মতো এমন মন্তব্য করেছে। এছাড়া কাউকে বঞ্চিত করার অধিকার রাষ্ট্রের নেই, ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে প্রধান উপদেষ্টার মন্তব্য। এছাড়া 5টি ব্যাংকের একীভূত হতে যাওয়া 5 ব্যাংকে বসবে প্রশাসক, বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পরিষদের সভায় গতকাল এমন সিদ্ধান্ত হয়েছে। এই ছিল দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, জামাতের আন্দোলনের পাল্টা বিএনপির নির্বাচনী আবহ। স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, মানুষের ঘরে ঘরে যাবেন বিএনপি নেতাকর্মীরা, নজর থাকবে জামাত সহ অন্যান্য দলের আন্দোলনে। আলোচনার মাধ্যমেই জুলাই সনদ ও সংস্কার ইস্যু সমাধানে গুরুত্ব দিয়েছে। এছাড়া গাজায় গণহত্যা নিয়ে সবগুলো পত্রিকাটির প্রতিবেদন আছে। গাজায় গণহত্যার 16 কলা পূর্ণ। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, সরকারের আর্থিক ব্যবস্থাপনা, চড়া সুদে ধার নিয়ে ঋণ পরিশোধ। এছাড়া ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভিন্ন কৌশলে বিএনপি, তফসিলের আগেই 70% প্রার্থী ঘোষণার প্রস্তুতি। ভারত জুড়ে গণবিক্ষোভের শঙ্কা অমিত শাহের। এই ছিল দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম। দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম, সংসদীয় আসন পুনর্বিন্যাস, দাবির আড়ালে ফ্যাসিবাদের তাণ্ডব। আমরা দেখেছি ফরিদপুর, বাগেরহাট সহ বেশ কিছু জায়গায়, বিশেষ করে ফরিদপুরে যেই ধ্বংসযজ্ঞ চলেছে, এরই নিয়ে প্রতিবেদন আছে। ধর্মমত নির্বিশেষে সবাই আমরা এক পরিবারের সদস্য বলেছেন প্রধান উপদেষ্টা। অনুপস্থিত বাংলাদেশপন্থী আইনি বয়ান, নিষিদ্ধ আওয়ামী লীগ ও ভারতের রকে মাঠে ডাকছে কে, এই আছে দৈনিক ইনকিলাবে। দৈনিক নয়াদিগন্তের প্রধান শিরোনাম, উপসাগরীয় যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার সিদ্ধান্ত, ইসরায়েলের সাথে সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান। কাতারের ভূখণ্ডে ইসরায়েলি হামলা নিয়ে আলোচনার জন্য জরুরি আরব ইসলামিক নেতাদের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারীদের ছবি সহ একটি প্রতিবেদন আছে। জুলাই সনদ বাস্তবায়নে আজ দলগুলোর সাথে ফের বসছে জাতীয় ঐক্যমত্য কমিশন। আইএমএফ এমডির সাথে ফোনালাপে অধ্যাপক ইউনুস, কিছু ব্যক্তি ব্যাংকের টাকা চুরি করে ব্যাগে নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। বাংলাদেশ প্রতিবেদনের প্রধান শিরোনাম, রাজনীতিতে উত্তাপ চায় না বিএনপি, ইসলামী যে দলগুলো সে দলগুলো যুগপৎ কর্মসূচিতে নজর রাখছে বিএনপি। প্রধান উপদেষ্টার অনুরোধ এবং 1/11 বিস্ফোরণ, অদিতি করিমের একটি প্রতিবেদন আছে। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, নিরাপত্তাহীন পারমাণবিক কেন্দ্রে ফুয়েল লোড বিপজ্জনক। রূপপুর নিয়ে আন্তর্জাতিক পরমাণু সংস্থার প্রতিবেদন নির্ভর একটি রিপোর্ট এখানে ছাপা হয়েছে। এছাড়া ইসরায়েলে গাজায় গণহত্যা নিয়ে প্রতিবেদন আছে। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, পিটার হাস কোন কোম্পানিতে আছেন ভালো করে জানি না। ঘরের আলোচনা মাঠে নেমে ছড়াচ্ছেন নতুন উত্তাপ, যেহেতু জুলাই সনদ নিয়ে ঐক্যমত্য হয়নি সেই জায়গাটিকে প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, শর্তেই ঘুরে ফিরে জায়গা, মেট্রো রেল MRT 1 নিয়ে একটি প্রতিবেদন আছে বিশেষ। নির্বাচনের আগে ঘরে ঘরে যাবে বিএনপি, স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত। ধর্মমত নির্বিশেষে সবাই আমরা এক পরিবারের সদস্য বলেছেন প্রধান উপদেষ্টা।
দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম, কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদে অনুমোদন পেল 5 ব্যাংক একীভূতকরণ প্রস্তাব। এছাড়া জাতিসংঘের তদন্ত কমিশনের প্রতিবেদন, গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল, আবারও গাজায় নতুন করে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল, বিশেষ সুবিধায় 10 বছরের জন্য খেলাপি ঋণ পুনঃতফসিলের সুযোগ। এই ছিল দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম। দৈনিক মানব জমিনের প্রধান শিরোনাম, ইসলামী দলগুলোর আন্দোলন, পাল্টা কৌশলে তৎপর হচ্ছে বিএনপি, অর্থাৎ রাজনীতি মাঠে যাবে নতুন করে উত্তাপ। লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগী, প্রতিদিনই কিন্তু মৃত্যুর সংখ্যা আমরা দেখছি। রাষ্ট্রের কাছে সবাই সমান বলেছেন প্রধান উপদেষ্টা। দল নিষিদ্ধ হলে নির্বাচন কাদের নিয়ে হবে, প্রশ্ন রেখেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এছাড়া ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ানো সময় ক্ষেপণের কৌশলও হতে পারে, জামাতের এমন মন্তব্য আছে। ঢাকার 2 স্থানে আওয়ামী লীগের মিছিল, ককটেল ফাটিয়ে আটকদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, বিশ্বব্যাংকের যে গরম নিয়ে প্রতিবেদন সেটি নিয়ে, ঢাকা ইজ ক্লোজার টু বয়লিং পয়েন্ট, সিটিজ হিট ইন্ডেক্স 65% হায়ার দ্যান ন্যাশনাল এভারেজ, ওয়ার্ল্ড ব্যাংক ওয়ার্নস ইন ফার্স্ট রিপোর্ট অন বাংলাদেশ। এছাড়া গাজা নিয়ে আছে, স্কেপিং ফ্রম ডেথ টুয়ার্ডস ডেথ, মেনি প্যালেস্টাইনিয়ানস রিফিউজ টু লিভ অ্যাজ গাজা সিটি বার্নিং ফ্রম ইসরায়েলি অল আউট অফেন্সিভ, 106 কিল্ড। দৈনিক নিউ এজের প্রধান শিরোনাম, 2010 এডুকেশন পলিসি লেফট আনফুলফিল্ড, মেজার্স টু রিফর্ম পলিসি স্টার্ট এডুকেশন ডে টুডে, মডিফাইড কাভার্ড ভ্যানস পোজ রিস্ক টু রোড সেফটি। এই ছিল জাতীয় দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম। স্টুডিও আলোচনা শুরু করতে চাই রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত জহুরুল আলম। একটু রাজনীতি নিয়ে আলোচনা শুরু করি। যে আমরা দেখলাম যে মাঠে, অর্থাৎ ঐকমত্য কমিশনের যখন আলোচনার টেবিলে এক ধরনের আলোচনা চলছে, ঠিক সেই সময় আজকে থেকে আগামীকাল থেকে মাঠে নামছে ইসলামী দলগুলো। এই যেই আলোচনার টেবিলে চলছিল, সেখানে রাজনীতিটা এখন উত্তাপটা রাজপথে ছড়ালো, মানে সামনের দিনের জন্য আসলে কি বার্তা দিচ্ছে? আমার যেটা মনে হয় সেটা হলো যে হ্যাঁ, এই ডাকসু এবং জাকসু নির্বাচনের জেতার পর বোধহয় ইসলামী দলগুলো মনে করছে যে তারা রাজনীতির, রাষ্ট্রীয় বা ন্যাশনাল পলিটিক্সেও একটা ভালো একটা ইনফ্লুয়েন্স করবে বা করতে চাইবে, এরকম একটা পদ। সুতরাং তারা এই যে পদক্ষেপগুলো নিয়েছে, এটা আমি মনে করি পুরোপুরি একটা রাজনৈতিক কার্যক্রম। এটা তাদের একটা সুদূর প্রসারী চিন্তাভাবনার মধ্যে নাই, এবং এটি আমাদের জাতীয় নির্বাচনকে ব্যাহত করবে, আমি এটাও মনে করি না। এছাড়াও জামাত এবং অন্যান্য ইসলামিক দলগুলো তারা তো জানে যে আপনি বলছিলেন যে মানে এই আন্দোলনটা, মানে এই যে এক ধরনের আলোচনার জায়গাটাকে কি ব্যাহত নষ্ট করবে কিনা, যেহেতু এক ধরনের আলোচনা হচ্ছিল, ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা হচ্ছিল, সেই জায়গায় রাজনীতির মাঠে এই ধরনের কর্মসূচি কি দূরত্ব বাড়াবে কিনা রাজনৈতিক দলগুলোর মাঝে? আমার মনে হয় না। আমার মনে হয় এটি তার একটা কৌশল বলেই মনে হয়, যে আলোচনাও চলছে, তারপরে রাজনীতির মাঠেও তারা একটু কার্যক্রম দেখাতে চেষ্টা করছে। এখন যেটা হয়েছে সেটা হলো যে ওদের 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 মূল দাবিটা কি? দাবিটা হলো না, দাবি জুলাই সনদ, যেটা এখনো ফাইনালাইজ হয়নি। তারপরে জুলাই সনদের আইনি ভিত্তি, আর কি আইনের ভিত্তি এখনো তো এটা চূড়ান্ত হয়নি। সুতরাং চূড়ান্ত না হলে কার ভিত্তিতে নির্বাচন হবে? নির্বাচন তো কাছে। সুতরাং এখনই এটা নিয়ে জোর কিছু করাটা একটা যৌক্তিক বলে আমি মনে করি। আবার নির্বাচন প্রলম্বিত, পিছিয়ে দেওয়ারও তো কোনো স্কোপ নাই। সরকার নির্বাচন নিয়ে অত্যন্ত সচেতন এবং সিরিয়াস। They would like to have the election held in February in all way. সুতরাং এটা নিয়ে আর দ্বিমত পোষণ করার কোনো স্কোপ নাই। সমস্ত বড় যে দাবি পিআর পদ্ধতি আমাদের দেশের রাজনৈতিক বাস্তবতা আসলে কতটা বাস্তবসম্মত? আমার একটা ইউটিউব চ্যানেল আছে, জহুরস ভয়েস। আমি মাসখানেক আগে পিআর পদ্ধতিটা কি, পিআর কেন আমাদের দেশে এখনই প্রযোজ্য নয়, রাজনৈতিক বড় বড় দলগুলো কেন পিআর চাইছেন না, তার আমি বিস্তারিত আলোচনা করেছি। আমি শুধু একটা কথাই বলতে পারি যে হঠাৎ করে পিআর নিয়ে এত আলোচনা করাটা বোধহয় এই সময় অতটা যৌক্তিক নয়। তাছাড়া পিআর যখন আজ থেকে প্রায় 100 বছর আগে, 125 বছর আগে তৈরি হয়েছিল বেলজিয়ামে, যদি এটা এতই ভালো, আমি অস্বীকার করি না, কিন্তু খুব ভালো না হলে তো সব রাষ্ট্র এটা দখল বাই দিস টাইম এস্টাবলিশ করে ফেলতো। এখনো পর্যন্ত কেবল 50% না, 50%, 85টা 86টার মতো দেশ এটাকে অ্যাডপ্ট করেছে। সুতরাং আমাদের জনগণ পিআর কি সেটা জানে না, আমাদের পিআর নিয়ে কোনো আলোচনাও হয়নি, এবং এই যে ঐক্যমত্য আলোচনায় কিন্তু পিআর কোনো পয়েন্ট ছিল না। জুলাই সনদের মধ্যেও পিআরের ব্যাপারে কোনো আলোচনার ইস্যু ছিল না।
হঠাৎ করে এটিকে নিয়ে একটা জামাত এবং অন্যান্য যারা সংশ্লিষ্ট দল তাদের একটা কৌশল বলে আমার কাছে মনে হয়, এর বেশি কিছু না। তাদের আরেকটি দাবি নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড। আপনার কাছে কি মনে হচ্ছে কিনা যে লেভেল প্লেইং ফিল্ড আছে? লেভেল প্লেইং ফিল্ড নাই কেন আমি তো সেটা বুঝছি না। যদি লেভেল প্লেইং ফিল্ড নাই থাকতো তাহলে তো আমরা তো দুটো ইলেকশন দেখলাম যে এখানে, হ্যাঁ, এখানে তো শিবির সমর্থিতরাই জয়ী হয়েছে দুটো ইউনিভার্সিটিতে। সুতরাং রাষ্ট্র সরকার তো দেখছে যে তারা এনশিওর করতে চায় এবং তারা বারবার বলছে যে আমরা একটি ঐতিহাসিক এবং একটা সবচেয়ে উৎসবমুখর এবং একটা দেখার মতো একটা যারা ভবিষ্যতে একটা উদাহরণ হয়ে থাকে এরকম আমরা ইলেকশন তারা করতে চায়। সুতরাং সরকার অত্যন্ত সচেতন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবার জন্য এবং তৈরি হচ্ছে। এবং আমি দেখেছি আমার নির্বাচনী এলাকা আমি যখন যাই তখন দেখেছি সেখানে জামাত প্রচারণা করছে, অন্যান্য দল প্রচারণা করছে, সুতরাং মাঠে আছে, কেউ কোনো বাধার সম্মুখীন হচ্ছে না বা কেউ কারো প্রতিপক্ষ হয়ে কাজও করছে না। আরেকটি দাবির মধ্যে আছে জাতীয় পার্টি এবং 14 দলকে নিষিদ্ধের দাবি। আপনি কি মনে করেন? না, এই মুহূর্তে কোনো দলকে নিষিদ্ধ করার দাবিটা আমার কাছে খুব একটা যৌক্তিক মনে হচ্ছে না। যাকে সরকারকে চাপে ফেলার জন্য একটা কাজ করছে, যদি কে করবে নিষিদ্ধ? সরকার তো ওই আওয়ামী লীগ সরকারকে ফলো করে একটা নির্বাহী আদেশে একটা দলকে নিষিদ্ধ করবে। আমি তো মনে হয় সরকার এটা করতে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তো এটাই বলছেন যে আসলে নির্বাহী আদেশের মাধ্যমে রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ করা এখানে উনি ঠিক কথা বলেছেন। যদি হয় তাহলে আইনের আশ্রয় নিক। এছাড়া তো আমি দেখি না যে হঠাৎ করে একটা দাবি তুললো আর সরকারকে অযথা চাপ সৃষ্টি করে একটা ঘোলার পরিস্থিতি তৈরি করার একটা পদক্ষেপ বলে আমি মনে করছি। এটা যৌক্তিক না। জি, এই যে আগামীকাল থেকে ঢাকায় যখন ইসলামী দলগুলোর মাঠের আন্দোলন কর্মসূচি, তখন বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত যে বিএনপি নির্বাচনমুখী কর্মসূচিতে যাবে। বিএনপির এই সিদ্ধান্তকে বিএনপি একদম সঠিক এবং বিএনপি বলছে যে আমরা এই সময় কোনো গোলযোগ তৈরি করতে রাজি না বা আমরা করতে চাইও না। তারা অবজার্ভ করবে তারা কি কাজ করছে না করছে, কিন্তু কোনো ধরনের মতদ্বৈধতা বা দ্বন্দ্বের মধ্যে বিএনপি যেতে রাজি না। এবং যেটা করলে বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং সবচেয়ে নির্বাচনমুখী দল হিসেবে তাদের পক্ষে শোভা পায় না। They would support the government to keep the situation stable so that government can go ahead with their plan to hold the election on time peacefully. জি, কিন্তু আমি প্রশ্নটা ঠিক এভাবে রাখতে চাই, ধরেন রাজনীতির মাঠে অন্য রাজনৈতিক দলগুলো যদি এভাবে ধারাবাহিক কর্মসূচি রাখে, বিএনপি দিন শেষে কতটা ধৈর্যের পরীক্ষা দিতে পারবে? বিএনপি তো আমি তো মনে করি যে একটা 16 বছর ধরে তারা যে ধৈর্যের পরীক্ষা দিয়েছে, সুতরাং আমি মনে করি যে তারা একদম আগুনে পুড়ে খাঁটি সোনা হয়ে গেছে। সুতরাং আপনি যতই তাকে ধৈর্যের মধ্যে, যতই তাকে কষ্টের মধ্যে ফেলার চেষ্টা করেন না কেন, বিএনপি উইল স্ট্যান্ড স্ট্রেট আপরাইট। তারা কোনো সময় কারো প্ররোচনায় হবে না, প্ররোচিত হবে না এবং they will remain quiet and go for the election. দিন শেষে রাজনীতির মাঠে এই ধরনের পাল্টাপাল্টি কর্মসূচি উত্তাপ নতুন করে মানে কি বলবো সংঘাতের সংখ্যা দেখেন কিনা? আমি সংঘাতের কোনো সংঘাত দেখি না। আমি বললাম না যেটা জামাত এবং ইসলামী দলগুলোর একটা সরকারের প্রতি বা অন্যান্য দলের প্রতি একটা চাপ সৃষ্টি করার কৌশল বলে আমি এটাকে মনে করছি। এখানে কোনো সংঘাত হবে বলে আমি মনে করি না। এই জায়গায় প্রতিটা রাজনৈতিক দলেরই তো আসলে দায়িত্বশীল হওয়ার মানে যথেষ্ট দরকার আছে, প্রয়োজন অবশ্যই। না হলে তো আমরা যে ইলেকশনটা আমরা করতে যাচ্ছি বা পার্টিসিপেট করতে যাচ্ছি সেটা তো ভালো হবে না। এবং ইলেকশন যদি আমাদের সঠিক টাইমে না হয়, অনেক পত্রিকা বলেছে, অনেক রাজনৈতিক দল বলেছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বলেছে যে এটা বাংলাদেশের জন্য খুব একটা সুখকর হবে না। আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ হবে, আমাদের বৈদেশিক বিনিয়োগ বাধাগ্রস্ত হবে, আমাদের রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল হলে যারা এদিকে বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশে যারা আমাদের সে দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে তারা একটা সুযোগ সন্ধানী করে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করতেও পারে। সুতরাং আমাদের এই মুহূর্তে যতই আমরা মাঠে কাজ করি না কেন, আমাদের জাতীয় ঐক্য, সবাই সমন্বিতভাবে এক থাকা আমাদের অত্যন্ত জরুরি। দায়িত্বশীল হওয়া একদম খুব দায়িত্বশীল হওয়া অত্যন্ত জরুরি। জি, আমরা বারবারই ঐকমত্যের জায়গাটা নিয়ে কথা বলছিলাম যে জুলাই সনদের জন্য ঐকমত্য কমিশনের যে আলোচনা, আজকে আবার তারা আলোচনা শুরু করবে, কিন্তু এই যে ঐকমত্য কমিশনের মেয়াদও তো বাড়ানো হয়েছে। জামাত নেতা সৈয়দ ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের যখন বলেন এই যে ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ানো আসলে সময় ক্ষেপণের কৌশলও
হতে পারে। আপনি কি মনে করেন কিনা যে সময় ক্ষেপণ, শুধু সময় ক্ষেপণই হচ্ছে? কারণ আসলে তো জুলাই সনদ, তো এই জুলাই জুলাই সনদে 166টা পয়েন্ট ছিল, তার মধ্যে প্রবাবলি আই এম নট রং 85 অলরেডি এগ্রিড আপন, another 84 বোধহয় এখনো নট এগ্রিড আপন, যেটা কোনোটা অর্ধেক হয়েছে, কোনোটা একটু বাকি আছে, কোনোটা এরকম হয়েছে। সুতরাং এটা নিয়ে আলোচনা করতে করতে কোনো এক সময় রাজনৈতিক দলগুলো ডেফিনেটলি এগ্রিড হবে, এবং বিএনপি কোনো এক সময় কিন্তু বলেছে যে আমরা কিন্তু অনেক ছাড় দিতে, আরও ছাড় দিতে রাজি আছি। সেভাবে প্রপোজালগুলো হলে কোনো এক সময় সবাই ঐক্যমত্যে পৌঁছাবে এবং ডেফিনেটলি ইলেকশনের দিকে সবাই আগাবে। কিন্তু আমরা যেটা দেখছি যে জুলাই সনদের মূল যেই সংকটটা দেখা দিয়েছে, যে এই সনদটা বাস্তবায়ন পদ্ধতি নিয়ে এখানে নানা দল নানা মত দিচ্ছে, আপনি কিভাবে দেখেন ভাই? সমাধান আসলে কোথায় হতেই পারে? যেমন আমি যদি বিএনপির একজন সদস্য বা বিএনপির পক্ষে যদি বলতে চাই, তাহলে আমি বলবো যে বিএনপি এটা দেখছে যে বড় ধরনের কোনো সংস্কার যদি আমাদের সংবিধানে করতে হয়, সেটা থেকে সংসদ কেন্দ্রিক হওয়াটাই বাঞ্ছনীয়, এবং আমার মনে হয় দিস ইজ ভেরি লজিক্যাল। এবং সেই ক্ষেত্রে অন্যান্য দলগুলো যে দাবিগুলো তুলছে, সেই দাবি আলটিমেটলি ইট উইল বয়েল ডাউন টু ওয়ান পয়েন্ট, এবং তারা ওই বিএনপির পথে আসবে বলে আমি মনে করি। জি, এই জায়গায় আসলে নিজেদের প্রত্যেকটা দলের নিজ নিজ জায়গা থেকে কিছুটা ছাড় দেওয়ার কথা বারবার বলা হচ্ছে, কিন্তু কোনো দলেরই তো ছাড় দেওয়ার মানসিকতা দেখছি না আমরা। এটা তাদের একটা কৌশল, আমি মনে করি যে এটা তাদের রাজনৈতিক কৌশল। এবার রাজনীতির মাঠ গরম করার যে একটা প্রবণতা আমাদের দেশে চলে আসছে, আমাদের সেদেরই অংশ হিসেবে তারা এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। এবং আমি বললাম অ্যাট দি এন্ড অফ দি ডে সবাই ছাড় দিবে, সবাই এক পর্যায়ে পৌঁছাবে, এবং ডেফিনেটলি আমাদের ইলেকশন সঠিক টাইমে হবে বলে আমরাও সেই প্রত্যাশা রাখি। গত কয়েকদিন আরেকটি খবর বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ হয়েছে, সেটা হচ্ছে সীমানা পুনর্বিন্যাস এবং সংসদীয় আসন পুনর্নির্ধারণ নিয়ে যে সংকট, বিশেষ করে ফরিদপুর, বাগেরহাট বেশ কয়েকটি আসনে। এই যে সংসদীয় আসনের পুনর্বিন্যাসটা ঠিক এই সময় দরকার ছিল কেন? এবং ইনকিলাবের আজকে একটি রিপোর্টও দেখবেন যে সংসদীয় আসন পুনর্বিন্যাস দাবির আড়ালে ফ্যাসিবাদের তাণ্ডব। কারণ আমরা ফরিদপুরে কিন্তু থানায় হামলার মতো ঘটনা ঘটেছে, ইউএনও অফিসে কার্যালয়ে হামলা হয়েছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন, মূল্যায়ন? হ্যাঁ, কদিন আগে কিন্তু ফরিদপুর নিয়ে আমি একটা বক্তব্য দিয়েছিলাম ইউটিউবে, যে ফরিদপুর অশান্ত কেন সরকার এখানে আরো বেশি গ্রিপ আনতে পারছে না, তাই না? তো সেই ক্ষেত্রে যখন ফরিদপুর কেন্দ্রিক এই প্রবলেমগুলো সরকার ফেস করছে, তো সেটাকে কন্ট্রোল টোটালি না এনে হঠাৎ করে ফরিদপুর কেন্দ্রিকই কেন এই কাজটা করতে হলো সরকারকে, এটা তারা ভালো বলতে পারবে, আমি ঠিক জানি না। আজকে কর্মসূচি নেই, আজকে নাই, কিন্তু তারা করতেছে। এবং দেখেন এখানে কিছু হলেই তারা ওই ইভেনের অফিসে হামলা করে, ইভেনের গাড়িতে হামলা করে, সেনাবাহিনীর গাড়িতে হামলা করে, পুলিশের গাড়িতে হামলা করে, সড়ক আটকে দেয়, অনেক কিছু করে। তো আমি জানি না এটা এখনই এটার প্রয়োজন ছিল কি না। আগেও তো ইলেকশন হয়েছে, আমরা 96তে ইলেকশন দেখেছি, তার আগে ইলেকশন দেখেছি। এভাবে পুনর্বিন্যাস করার কি না করলেও হতো কিনা, সেটা সরকারকে আরো একটু বিবেচনা করলে ভালো হতো। আমার মনে হয় ইলেকশন কমিশনের ব্যাপারে আরও একটু বেশি তৎপর হবে, নজর দেবে, এবং কিভাবে এটা সমাধান করা যায় সে ব্যাপারে তারা পদক্ষেপ নিয়ে বলে আমি মনে করি। এই সংকটটাকে আসলে জিয়ে রাখা তো ঠিক না, এটা যে মোটেই ঠিক না, কারণ শেষ সময় গিয়ে অযথা একটা করবে। তাছাড়া যদি এটা সত্যিকারের প্রয়োজন হয়, যদি সরকার মনে করে বা ইলেকশন কমিশন যদি মনে করে যে এটা যৌক্তিক এবং এর দিক আছে, ভালো আছে, সাপোর্ট আছে, তাহলে তারা এটা করতেই পারে আলোচনার ভিত্তিতে। আলোচনা করে, হ্যাঁ, এই অযথা একটা পরিস্থিতি নিয়ে তৈরি করে, যেমন ফরিদপুর বসেই আছে, একটা ছোটখাটো ইস্যু হলেই তারা একটা গন্ডগোল তৈরি করার সুযোগের অপেক্ষা আছে। সুতরাং ওটাকে অ্যাভয়েড করে আমার মনে হয় সরকার যদি লজিক্যাল হয়, তবে সেটাকে ওরাও মানবে। তো সেই ক্ষেত্রে আলোচনার টেবিলটাই বলতে সবচেয়ে ভালো জায়গা, আলোচনা করে। ফরিদপুরের এই ঘটনার প্রসঙ্গে যে যখন নির্বাচন নিয়ে আমরা আলাপ করছি, তখন বারবারই একটি কথা কিন্তু সামনে আসে, যে বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বর্তমান যে বাস্তবতা, এই বাস্তবতায় অপরাধ প্রবণতা বেড়েছে, সেখানে কতটা আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে, সরকার কতটা নিয়ন্ত্রণ করতে পারছে, এ নিয়ে প্রশ্ন আছে। এই বাস্তবতায় নির্বাচন কতটা শান্তিপূর্ণ হওয়া আসলে সম্ভব? রাইট, শান্তিপূর্ণ ইলেকশন এই দেশে আগেও হয়েছে, আমরা দেখেছি। আমি তো আমার চাকরি জীবনে বেশ কয়েকটা জাতীয় ইলেকশনের দায়িত্ব পালন করেছি, কেউ কখনো ইলেকশনের গণ্ডগোল গোলযোগ তৈরি হয়েছে এরকম নিয়ে কোনো প্রশ্ন করেনি, হয়ে গেছে। গত ফ্যাসিবাদ আমলের ইলেকশনগুলোতে ইলেকশন হয়নি বা অন্যরকমভাবে ইলেকশন হয়েছে, সুতরাং সেদিকে দিয়ে আমরা ওই ব্যাপারে আমরা আনতেই চাই না।
অনেকে যেমন আজকে আমি দেখলাম ঢাকা ইউনিভার্সিটির কোন একদম ভিপির ইলেকশন রাব্বানি ওনার ইনকোয়ারি করে বলছে যে এই ইলেকশন বাতিল, তার ইলেকশন বাতিল। আমি তো মনে করি যে গত ফ্যাসিবাদ আমলের যে 3টে ইলেকশন হয়েছে, এই 3টে ইলেকশনের ব্যাপারেও সরকারকে তদন্ত করা উচিত ছিল। হ্যাঁ, 23 ইলেকশন করা উচিত ছিল, এবং এর পরিপ্রেক্ষিতে এদেরও বাতিল হওয়ার সম্ভাবনা ছিল কিনা সেটাও খতিয়ে দেখা উচিত ছিল বলে মনে করি। এতে রাব্বানির কেস খুব ভালো, এবং আমি মনে করি যে আমার মনে হয় আগামী ইলেকশন যেটা হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যেভাবে চলছে, হ্যাঁ অঘটন 2-1টা এদিক ওদিক ঘটেছে, বাট এটা নিয়ে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি আমার মাচ বেটার দেন বিফোর, এবং ইলেকশনটার ব্যাপারে কোনো অসুবিধা হবে বলে আমি মনে করি না। এছাড়া সরকার তো বলেছে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও মাঠে আছে, তারাও থাকবে। সুতরাং ইলেকশন সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা রাজনৈতিক পরিস্থিতি সব পরিস্থিতি ভালোভাবে হবে বলে আমি মনে করি। কিন্তু অনেক সময় এই 1 বছরেরও বেশি পথ চলে আমরা অনেক ইস্যুতেই সরকারের কিছুটা নমনীয় অবস্থান দেখেছি, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে। এই জায়গায় তো সব পক্ষ থেকে কিছুটা শঙ্কার কথা না, অ্যাকচুয়ালি হ্যাঁ এটা সত্যি কথা। দেখেন, সরকার কিন্তু নির্বাচিত সরকার না, ওনার কিছু লিমিটেশনস আছে, এবং এই সরকারের মূল শক্তি হলো তার প্রশাসন, তার পুলিশ। এবং আমরা দেখেছি গত ফ্যাসিবাদ আমলে এই প্রশাসন এবং পুলিশকে কিভাবে দলীয়করণ করে মানে যা ইচ্ছা তাইভাবে ব্যবহার করা হয়েছে। তো সেই ক্ষেত্রে ওই পুলিশই আছে, ওই প্রশাসনই আছে, এই সরকারকে তো তাদেরকে নিয়ে চলতে হচ্ছে। সেই জন্য তো শঙ্কার জায়গাটা বেশি না, তারপরেও তো সরকার সচেতন, যেখানে তাদের প্রয়োজন তারা অনেক অ্যাডজাস্টমেন্ট করেছে, তারা কাউকে অপসারণ করেছে, নতুনভাবে কাউকে সেই জায়গায় প্রেস করেছে। সরকার বসে নেই, সরকার দেখছে যে কোথায় কাজ করলে এই পরিস্থিতি বা আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে, প্রশাসনিক অবস্থা ভালো হবে, সুস্থ থাকবে, সেটা তারা করছে। কিন্তু যেহেতু ওই প্রশাসন ভিত্তিক এখনও সরকারটা রয়ে গেছে, তো কোথায় কোথায় তারা হয়তো একটু প্রবলেম ফেস করতে হতে পারে। যদি এটা নির্বাচিত সরকার হতো তাহলে আমার মনে হয় কোনো অবস্থাতে খুব তাড়াতাড়ি ট্যাকেল হয়ে যেত এবং পরিস্থিতি আরও উন্নত হতো। আমার মনে হয় এটা নিয়ে কোনো অসুবিধা হবে বলে মনে হয় না। নির্বাচন সামনে রেখে এই উপদেষ্টা পরিষদে কিছুটা রদবদল পুনর্বিন্যাসের দাবি আছে রাজনীতির মাঠে। আপনি কি মনে করেন কিনা এখন যে উপদেষ্টা পরিষদ আছে সেই উপদেষ্টা পরিষদেই একটি ভালো গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের জন্য? একটা সরকারে যখন নির্বাচিত সরকারের মন্ত্রী থাকে, তো মন্ত্রীর সংখ্যা তো অনেক থাকে, 20, 30, 40 জন, 50 জন হতে পারে কোনো কোনো ক্ষেত্রে। সেই ক্ষেত্রে মুষ্টিমেয়কে উপদেষ্টা দিয়ে একটা সরকার চলছে, এটা তো আমাদের জন্য উই শুড বি প্রাউড অফ আওয়ারসেলভস দ্যাট ইফ দি পলিটিক্যাল পার্টি উড নট হ্যাভ বিন কোঅপারেটিং উইথ দি গভর্নমেন্ট, যদি এটা সহযোগিতা না করতো তাহলে তো ইট উড হ্যাভ বিন ভেরি ডিফিকাল্ট ফর দি গভর্নমেন্ট টু রান। এই অল্প সংখ্যক উপদেষ্টা নিয়ে তো সরকার ভালো মতো দেশ চালাচ্ছে বলে আমি মনে করি। তাদের অনেক সাকসেস আছে, ইকোনমিক সাকসেস তো মানে আনপ্যারালাল। কিন্তু কোনো কোনো উপদেষ্টার চরম নিষ্ক্রিয়তারও অভিযোগ আছে। হ্যাঁ, এটা হতে পারে। এটা এখন হাতের 5 আঙুল তো এক সমান না। আর সিলেকশন তো যে সময় হয়েছে তখন তো এই ফ্যাসিবাদের আমল দিয়ে ওই ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করে কিন্তু নির্বাচিত হয়েছে। সুতরাং কোনো কোনো ব্যক্তির কোনো একজনকে কেন্দ্র করে পুরো সরকারের উপদেষ্টাকে চেঞ্জ করতে হবে, আরও লাগবে, এই দোষারোপ করাটা বোধহয় আমাদের কালচার থেকে বেরিয়ে আসতে হবে। আমার মনে হয় যে উপদেষ্টা যারা এখন আছেন তারা যেভাবে দেখছেন সেভাবেই বাকি কটা দিন, আর তোমার তো কয়েকটা দিন সময় আছে, নতুন করে কোনো উপদেষ্টার নিয়োগ বা কোনো উপদেষ্টার অপসারণ এই মুহূর্তে প্রয়োজন আছে বলে আমি মনে করি না। জি, আপনিও সেনাবাহিনীর ভূমিকার কথা বলছেন, আপনি নিজেও সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য। যে এই জুলাই অভ্যুত্থানের পরে পরিবর্তিত প্রেক্ষাপটে নানা সময় নানাভাবে সেনাবাহিনী সশস্ত্র বাহিনী আলোচনায়, এই যে নির্বাচন কেন্দ্রিক ভূমিকা, রাজনীতির মাঠে যখন ঐক্যের জায়গাটা দিন দিন খুব একটা আশার আলো দেখাচ্ছে না, সেই জায়গায় সেনাবাহিনীকে নিয়ে যখন নানা গুজব, অপপ্রচার, সমালোচনার মুখে পড়তে হয়, এই জায়গাটিকে আপনি কিভাবে দেখেন? দেখেন, সেনাবাহিনী মানে অ্যাটলিস্ট যদি আমার কথা আমি বলি, যে আমি যখন আমার 33 বছরের জীবনে আমি তো অনেকগুলো ইলেকশন করেছি, আমরা ইলেকশনের দায়িত্ব পালন করেছি, আমাদের কেউ নিয়ে কোনো সমালোচনা করেনি। সমালোচনা সেনাবাহিনীকে শুরু হয়েছে 1/11-র পরে, যদি আই এম অ্যালাউড টু স্পিক, যে 1/11-র পরে সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রম নিয়ে একটু প্রশ্ন উঠেছে।
এছাড়া সেনাবাহিনীকে সবচেয়ে বেশি আলোচিত সমালোচিত হয়েছে গত ফ্যাসিবাদ আমলের 15-16 বছরে, বিকজ সেনাবাহিনীর কিছু শীর্ষ কর্মকর্তাদের কার্যক্রম এটা আমি বলবো যে যথার্থ ছিল না। সেনাবাহিনীর তার নর্মস অ্যান্ড আদর্শের মধ্যে এটা বোধহয় একটু ব্যতিক্রমী ছিল। তারা পলিটিক্যালি মোটিভেটেড হয়ে গিয়েছিল, অথবা যে কোনো কারণেই হোক, ক্ষমতার লোভেই হোক বা অর্থের লোভেই হোক, আমরা কিছু কিছু ক্ষেত্রের ব্যতিক্রম দেখেছি। কিন্তু এই জন্য সেনাবাহিনীর নিম্ন স্তর বা যেটা মূল ভিত্তি যে সেনাবাহিনীর স্ট্রেংথ, সেটা কিন্তু ডিস্টার্ব হয়নি এবং সেনাবাহিনী ওইভাবেই রয়েছে। সেনাবাহিনী তার আদর্শ নীতি নিয়েই চলবে এবং এখনও ভালো আছে। এবং আমার বিশ্বাস যে সেনাবাহিনী যদি মাঠে থাকবে ডেফিনেটলি ইলেকশন করার জন্য, এবং ইলেকশনটা ভালোভাবে কমপ্লিট করতে পারবে। এখন যদি কেউ বা আপনি যদি আমাকে বলেন যে সেনাবাহিনীতে অনেকদিন হলো, আর কতদিন থাকবে, আমি এই প্রশ্নটা করতাম যে এরকম কিন্তু আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে নানা আলোচনা দেখি যে অনেক দিন তো হলো, সেনাবাহিনী আসলে ব্যারাকে ফেরানো দরকার। আমি এর সাথে সম্পূর্ণ একমত আপনার সাথে যে সেনাবাহিনী কখনোই বেশি দিন বাইরে থাকা উচিত নয়। সেনাবাহিনী থাকলে এদের প্রশিক্ষণে ব্যাঘাত ঘটে, এদের কার্যক্রমে ব্যাঘাত ঘটে, এদের অ্যাডমিনিস্ট্রেশনে ব্যাঘাত ঘটে, নর্মাল কার্যক্রম করতে পারে না। তাছাড়া ওই একটা অপশন তো থেকেই যায়, যত বেশি জনগণের সংস্পর্শে বা ওই সংস্পর্শে আসবে তত তাদের ওই একটা ডেভিয়েশন হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। আমাদের সেনাপ্রধান এখন যিনি বর্তমানে আছেন, আপনারা যেই যাই বলুন না কেন, উনি কিন্তু সেনাবাহিনীকে ফিরিয়ে নেওয়ার জন্য উদ্গ্রীব। উনি বলেছেন আমি যত তাড়াতাড়ি সম্ভব ইলেকশন হলে আমি যত তাড়াতাড়ি সম্ভব সরকার ক্ষমতা বুঝে নিলে আমি আমার আর্মি নিয়ে আমি সেনা নিবাসে চলে যাব। অর্থাৎ আসলে দ্রুত সেনাবাহিনী যত দ্রুত সম্ভব দায়িত্ব এবং এটাই যৌক্তিক, এটাই হবে। এবং সেনাবাহিনীর প্রধান এবং সেনাবাহিনী অ্যাজ এ হোল ইজ অলসো ভেরি সিনসিয়ার টু গো ব্যাক টু দেয়ার ব্যারাকস অ্যান্ড ডু দেয়ার ওন জব। যে আপনি নিজেও আলোচনায় আনছিলেন, এই প্রশ্নটা আমিও করতাম, এই যে 1/11 প্রসঙ্গটা আনলেন, এখনো এক ধরনের কানা ঘোষা নানা ধরনের আওয়াজ আসে যে 1/11 সংখ্যা এখনো আসলে কাটেনি। আপনিও কি তাই? আমি তো ফলো করি, যেহেতু আমি এখন রাজনীতির সঙ্গে সংযুক্ত হয়েছি, আমিও ফলো করছি। এটা আমি দেখেছি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, খবরের কাগজে বেশ কিছু সমালোচনা, এক্সপ্লেনেশনস অনেক আমি দেখেছি আসে। কিন্তু আমি আপনাকে একটা করে আজকে স্পষ্ট করে বলতে চাই যে সেনাবাহিনী এই মুহূর্তে বা আগামী ইলেকশনের আগ মুহূর্তে বা তারপরে রাষ্ট্রীয় কার্যক্রমে হস্তক্ষেপ করবে বা 1/11 মতো ঘটনা ঘটবে এরকম কোনো সম্ভাবনা আমি দেখছি না, নাই। জি, অনুষ্ঠান একেবারে শেষে একটি বিষয় নিয়ে আলোক না করলে আসলে নিজেরও দায়বদ্ধতার জায়গা থাকে। এই যে গাজায় ইসরায়েলে যে আগ্রাসনে, যে আজকে সবগুলি পত্রপত্রিকাতে বিভৎস সব ছবি, যে নির্বিচারে মানুষ হত্যা, জেনোসাইড চলছে, এর আসলে মানে একটি পত্রিকা বেশ গুরুত্ব দিয়ে মুসলিম বিশ্বগুলি একত্র হওয়ার কথা বলা হচ্ছে। এখানে আসলে আমাদের মানে মুসলিম দেশগুলোর মানে ঐক্যের ঘাটতিটা তো একটা বড় কারণ নাকি? শিওরলি আপনি একদম আইডেন্টিফাই করেছেন সঠিকভাবে যে আমরা যদি গত ইতিহাস দেখি তাহলে আপনি সবাই জানে কি হচ্ছে চোখের সামনে, যে ইসরায়েল কাউকে তোয়াক্কা করে না, ইভেনকে তোয়াক্কা করছে না, কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনও তোয়াক্কা করছে না, কোনো রাষ্ট্রকে না। যে ইভেন অস্ট্রেলিয়ার কদিন আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমরা স্বীকৃতি দিব, অ্যান্ড দে ওয়ার ভেরি ইসরায়েল ওয়াজ ভেরি অ্যাগ্রেসিভ টু অস্ট্রেলিয়া ইভেন। তো ব্যাপারটা হচ্ছে যে ইসরায়েল কোত্থেকে শক্তিটা পাচ্ছে, ওদের এই উৎসটা দেখতে হবে। এই শক্তির উৎসটা তাকে যদি না করে, সাপোর্ট না করে, তাহলে আমার মনে হয় না ওই আঞ্চলিক ইরান অ্যান্ড আদার কান্ট্রিজ উইল বি এবল টু ট্যাকেল হিম। কিন্তু কেন পারছে না? একটা হলো যে তাদের শক্তির উৎসটা হচ্ছে স্ট্রং, অ্যান্ড আপনি যেটা বললেন সেটা হলো যে ইসলামিক কান্ট্রিগুলোর ঐক্যের অত্যন্ত অভাব আছে। তারা দেখেন কাতারে অ্যাটাক করেছে উইদাউট এনিথিং, উইদাউট এনি নোটিস, হুইচ ইজ অ্যাবসলিউটলি কি বলবো, এটা একটা ইন্টারন্যাশনাল নর্মস। এবং এখন তো বলা হচ্ছে যে ইসরায়েল আসলে যখন যা কিছু করার এক ধরনের লাইসেন্স নিয়ে করে দিচ্ছে। কেন হচ্ছে? বিকজ আমাদের মধ্যে এই ঐক্যের অভাব আছে। যতদিন পর্যন্ত এই ঐক্যটা আমরা সুদৃঢ় করতে না পারবো ততদিন পর্যন্ত ইসরায়েলের এই আচরণ চলতে থাকবে। জি, আপনাকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, ফ্রন্ট পেজ আজ এই পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। ঠিক আছে না? মোটামুটি সব আমি জানি।